দর্শক ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আমাকে দেখছেন crickfrenzy.com এর যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে আন্তর্জাতিক ব্যস্ততা নাই, কিন্তু দেশের ক্রিকেটের ব্যাকবোন বা মেরুদণ্ড খ্যাত ঢাকা প্রিমিয়ার লিগ চলছে এবং এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা খানিক আলাদা, কারণ ডেইলি যে 3টা করে ম্যাচ হয়, সে 3টা ম্যাচের 3টাই সরাসরি সম্প্রচার হচ্ছে এবং ব্রডকাস্টিং হচ্ছে বলেই আমার মনে হয় খেলার মানও আর একটু বেড়েছে। মানুষজন খেলা দেখছে, মানুষজন খেলা সম্পর্কে জানতে পারছে। আমি পার্সোনালি ডিপিএল এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার যেসব হচ্ছে সেসব দেখতে আমার ভাল লাগছে। বাংলাদেশের লিস্টে টুর্নামেন্ট টিভিতে দেখানো হচ্ছে, ইন্টারনেটে স্কোর আপডেট পাওয়া যাচ্ছে, হুইচ আর গুড থিং অ্যাজ ওয়েল। সো সব মিলিয়ে ডিপিএল আমাদের যেহেতু একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, আমার মনে হয় এই টুর্নামেন্টটা যথেষ্ট মনোযোগ পাওয়ার দাবি রাখে এবং আমার মনে হয় আমার জায়গা থেকে আমার উচিত হবে ডিপিএল এর খবর দর্শকদের সবার কাছে পৌঁছিয়ে দেয়া। সো ডিপিএল এ যেদিন যেদিন ম্যাচ থাকবে সেদিন হওয়া সেই 3টা ম্যাচ নিয়ে আমি আলোচনা করব বলে ঠিক করেছি। এটাকে আপনি নাম দিতে পারেন ডিপিএল র্যাপ আপ। সারাদিনে যত ম্যাচ হয়েছে সেসবের যেগুলো গুরুত্বপূর্ণ খবর আছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজ বৃহস্পতিবার 3টা ম্যাচ ছিল ডিপিএল এর এবং 3টা ম্যাচের প্রথমটায় বিকেএসপিতে মাঠে নেমেছিল আবাহনী বনাম গুলশান ক্রিকেট ক্লাব। দ্বিতীয় ম্যাচে বিকেএসপিতেই খেলেছে প্রাইম ব্যাংক এবং পার্টেক স্পোর্টিং ক্লাব এবং মিরপুরে কিন্তু মুখোমুখি হয়েছিল আবাহনী এবং রূপগঞ্জ টাইগার্স। এই 3টা ম্যাচ থেকে আমি আমার যেসব ফাইন্ডিংস সেসব নিয়ে কথা বলবো। প্রথমত আমি মোহামেডানের ম্যাচ, আবাহনীর ম্যাচে যদি আমি কথা বলতে যাই, মিরপুরে মুখোমুখি হয়েছিল মোহামেডান বনাম রূপগঞ্জ টাইগার্স। আচ্ছা, প্রথমে যদি আমি আবাহনীর ম্যাচ নিয়ে কথা বলতে যাই, তাহলে আবাহনীর ম্যাচ থেকে আবাহনীর ম্যাচে পারভেজ হোসেন ইমন তিনি সেঞ্চুরি করেছেন এবং ইমনের সেঞ্চুরি অবশ্যই একটা ভালো দিক ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের জন্য, কারণ ইমনকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে কনসিডার করা হচ্ছে। তাকে ওডিআইতে ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সাথে রাখা হচ্ছে বা হয়েছে। পূর্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দলের সাথে ছিলেন, যদিও এখনো দলে তেমন সুযোগটা তার পাওয়া হয়নি, কিন্তু নির্বাচকরা যাকে ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবছে উনি যখন রান করবেন এটা অবশ্যই দেশের ক্রিকেটের জন্য ভালো। ইমন আজকে আবাহনীর হয়ে সেঞ্চুরি করেছেন, কিন্তু আমার ইমনের কাছে আরো প্রত্যাশা আছে বা ইমনের আজকের ইনিংসের পরে আমার তার প্রতি কিছু অভিযোগ আছে। অভিযোগটা হলো, আমার মনে হয় পারভেজ হোসেন ইমনের ফিটনেস লেভেলটা আরো বেশি বাড়ানো উচিত, কারণ ম্যাচের যে পর্যায়ে, আমি যদি ভুল না হয় অ্যারাউন্ড 40 ওভারের আগেই তিনি 35 বা 36 ওভারের সময় তিনি সেঞ্চুরি করেছেন। সেখান থেকে কিন্তু তিনি খুব বেশি রান করতে পারেননি, 126 রান করেছেন সম্ভবত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার যতদূর মনে হয় বা মডার্ন ক্রিকেট যেভাবে এগোচ্ছে, তাতে করে ইমনের মতো একজন ব্যাটার যার হাতে অনেক শট আছে, উনি যখন 35-36 ওভারে সেঞ্চুরি করবেন তখন তার আরো বড় করা উচিত হবে ইনিংসটা, 150 পেরিয়ে আরো রান করা উচিত হবে, সম্ভব হলে 200 রান করতে হবে। এক্ষেত্রে আমি যতদূর খেলা দেখেছি, সেঞ্চুরির পরে ইমন টাইমিংটা ঠিকঠাক মতো হচ্ছিল না বা শরীরে একটু ক্লান্তিটা চলে এসেছিল। এই দিকগুলো যদি উনি আরো উন্নত করতে পারেন এবং বড় রান করার একটা অভ্যাস যদি তিনি গড়ে তুলতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, ইমনের জন্য সেটা আরো ভালো হবে। এই ম্যাচ থেকে আমার দ্বিতীয় যে ফাইন্ডিং সেটা হলো মাহফুজুর রাব্বি। বাংলাদেশের হয়ে গত যুব বিশ্বকাপে যিনি ক্যাপ্টেন্সি করেছেন বা বাংলাদেশের 19-এর আগের ব্যাচটাকে, গত ব্যাচটাকে যিনি এশিয়া চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, সেই মাহফুজুর রহমান রাব্বিকে আমার বেশ মনে ধরেছে। উনি একজন বাঁহাতি স্পিনার প্লাস বাঁহাতি ব্যাটিংটা তিনি করেন এবং আমার মনে হয়, আমি জানি না আমার এটা বলা ঠিক হবে কিনা বা মানুষ আমাকে ঠিকঠাক মতো গ্রহণ করবে কিনা, বাট আমি একটু ক্লিয়ার করে দেই, সাকিব আল হাসানের বিকল্প আমরা এখনো পাইনি, কখনো পাবো কিনা শিওর নয়, কিন্তু আমরা গত 15-20 বছর ধরে সাকিবকে নিয়ে খেলার একটা অভ্যাস গড়ে তুলেছি। সাকিব থাকলে আমাদের বোলিং দিবেন, সাকিব থাকলে আমাদের ব্যাটিং দিবেন, এই সেম কাজটা করতে পারে এমন অন্য প্লেয়ার এখন আমরা খুঁজছি। আমরা মেহেদী হাসান মিরাজকে সাকিব বানানোর চেষ্টায় আছি, আমরা মেহেদী হাসান মিরাজকে প্রপার একজন অলরাউন্ডার বানানোর চেষ্টায় আছি, কিন্তু আমার মনে হয় দিস গাই মাহফুজুর রহমান রাব্বি, ইনি হতে পারেন সাকিব আল হাসানের বিকল্প। আমি রাব্বির উপরও চাপ দিতে চাচ্ছি না বা তার উপর প্রত্যাশার পারদ
তো বাড়াচ্ছি না, বাট রাব্বির খেলার ধরনের সাথে সাকিবের খেলার ধরনের মিল আছে। রাব্বি ব্যাটিংটা ভালো করতে পারেন, রাব্বি বাঁহাতি স্পিনও তিনি ভালো করতে পারেন, এবং বাংলাদেশ এইচপির হয়ে তিনি যে ওমানে গেছিলেন এমার্জিং এশিয়া কাপ খেলতে, সেখানে তার বোলিং দেখেছি, দুর্দান্ত বোলিং তিনি করেন। আজকেও রাব্বি যখন এসেছেন আবাহনীর হয়ে ব্যাট করতে, তখন একেবারে ইনিংসের ডেথ ওভার চলছে, তখন ব্যাটারদের কাছ থেকে দ্রুত মারা, রাব্বি সেটা করতে পেরেছেন। 14 বলে 28 রান তিনি করেছেন, যদিও বোলিং মাত্র 2 ওভার করেছেন, বাট ওভারঅল রাব্বি ইজ আ ভেরি গুড প্যাকেজ, হি ইজ আ ভেরি গুড অলরাউন্ড প্রসপেক্ট, এবং উই শুড কিপ অ্যান আই অন রাব্বি, এবং আমার মনে হয় রাব্বি বাংলাদেশের জন্য লং রেসের একজন ঘোড়া হতে পারেন। এই ম্যাচ থেকে যে 3 নাম্বার ফাইন্ডিং আমার, তিনি হলেন ইফতিখার হোসেন ইফতি। দিস গাই এগেইন হি ইজ ভেরি ইন্টারেস্টিং। গুলশান ক্রিকেট ক্লাবের এই প্লেয়ার ইফতি, তিনি দ্বিতীয় ম্যাচ খেললেন ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথম ম্যাচে মনে রাখতে হবে তিনি মোহামেডানের এগেনস্টে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ম্যাচে তিনি আবাহনীর এগেনস্টে খেলেছেন, 23 বলে 14 রান করেছেন আজকে ব্যাটিংয়ে, কিন্তু বোলিংয়ে 10 ওভারে মাত্র 49 রান দিয়েছেন, যেখানে আপনার দল 50 ওভারে 323 কনসিড করেছে, সেখানে আপনি 10 ওভারে 49 রান দেয়া ইজ কোয়াইট কমান্ডেবল অ্যাজ ওয়েল। কিন্তু ইফতিকে আমি এই আজকের ম্যাচের পরিসংখ্যান দিয়ে আমি জাজ করতে চাইছি না, বরং দা ওয়ে হি প্লেজ, এইটা খুবই ইম্পর্টেন্ট। ইফতি এমন একজন প্লেয়ার যিনি 2 ডাউন 1 ডাউন 2 ডাউনে ব্যাটিং করেন, তার সাথে মিডিয়াম পেস বোলিং করেন, 10 ওভার তিনি বোলিং করতে পারেন। তিনি মোহামেডানের সাথেও পুরো কোটার বেশ খানিকটা ওভার বোলিং করেছেন, এবং আবাহনীর বিপক্ষে আজকের ম্যাচে তিনি 10 ওভার বোলিং করেছেন। ইফতির বোলিংয়ে খুব বেশি পেস নেই, কিন্তু লাইন লেন্থটা তার অ্যাকুরেট আছে, মাথা দিয়ে বোলিং করেন, হুইচ ইজ গুড। অ্যান্ড সেকেন্ডলি, উনি টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একজন, যিনি 1 ডাউন 2 ডাউনে ব্যাটিং করেন। মোহামেডানের এগেইনস্টে অলরেডি সেঞ্চুরিও কিন্তু তার আছে, অর্থাৎ আমরা যে একজন অলরাউন্ডার খুঁজছি, সে প্রপার অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ কিন্তু ইফতির মাধ্যমে শেষ হতে পারে, যদি এই প্লেয়ারটা আরো 2 বছর 3 বছর 5 বছর পরও আরো উন্নতি করে, আরো ভালো মতো খেলতে পারে। বাট এই মুহূর্তে ইফতি যে রোলটা প্লে করে বা যে রোলের ক্রিকেটার সে, সেটা খুবই ইন্টারেস্টিং। এর আগে আমরা যেসব অলরাউন্ডার পেয়েছি, বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার, তারা মূলত পেস বলার, তার সাথে ব্যাটিংটা করতে পারেন। আমি যদি আবুল হোসেন রাজুকে ধরি, আবুল হাসান রাজু যিনি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে, আবুল হাসান রাজু বা মাশরাফির কথা যদি ধরি, বা সাইফুদ্দিনের কথা যদি ধরি, বা তাহলে তানজিম হাসান সাকিব, আবু হায়দার রনি, এরা সবাই কিন্তু আগে বোলার, ব্যাটিংটা একটু আটটু করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি সৌম্য সরকারের কথা চিন্তা করেন, তাহলে সৌম্য সরকার আগে ব্যাটসম্যান, বোলিংটা একটু আটটু করতে পারেন, কিন্তু ইফতি হেয়ার হি ক্যান ব্যাট অ্যান্ড হি ক্যান বোল মিডিয়াম পেস অ্যাজ ওয়েল। এই জায়গাটা ইফতিকে ইউনিক বানাচ্ছে। আমার বারবার একটা কথা মাথায় আসছে, অ্যাঞ্জেলো ম্যাথিউস যে রোলের প্লেয়ার, অ্যাঞ্জেলো ম্যাথিউস যেভাবে খেলেন, তিনি ব্যাটিংটা করতে পারেন, বোলিং 7-8 ওভার আপনাকে করে দেবেন ওডিআই ক্রিকেটে। ইফতির প্লেইং রোলটা কিন্তু ওই একই রকম, অর্থাৎ ইফতি ওভাবেই বোলিংটা করতে জানেন, ব্যাটিংটাও তিনি করতে জানেন। এই প্লেয়ারটাকে যদি আমরা পলিশ করতে পারি, এই প্লেয়ারটাকে যদি আমরা আমাদের হিসাবের মধ্যে রাখতে পারি, যদি চর্চার মধ্যে রাখতে পারি, তাহলে ইফতি কিন্তু আমাদের একটা ভালো সম্পদ হতে পারে। আই এম ভেরি ইমপ্রেসড উইথ দিস গাই। দ্বিতীয় ম্যাচ রূপগঞ্জ টাইগার্স বনাম মোহামেডান, এই ম্যাচটা হয়েছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খুব বেশি ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়নি, 222 রান করেছিল রূপগঞ্জ টাইগার্স, মোহামেডান 7 উইকেটে জিতে গেছে। বাট মোহামেডানের ব্যাটিং থেকে বা এই ম্যাচ থেকে আমার যেসব ফাইন্ডিং, তার মধ্যে 1 নম্বরে থাকবে হলো মাহিদুল ইসলাম অঙ্কন এবং আরিফুল ইসলাম। দিস টু গাই ক্যান ব্যাট অ্যান্ড দিস টু গাই ক্যান সার্ভ বাংলাদেশ ইন দ্য মিডল অর্ডার ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, আই বিলিভ। বিশেষ করে আপনি যদি অঙ্কনের কথা চিন্তা করেন, লাস্ট কয়েক বছর ধরে আপনি ঘরোয়া ক্রিকেটের যদি খবর রাখেন, তাহলেই জানবেন, অথবা যারা খবর রাখেননি তাদের আমি জানিয়ে দিচ্ছি, দিস অঙ্কন গাই হি স্কোরস রান এভরিওয়্যার। উনি এনসিএল এ রান করেন, উনি বিসিএল এ রান করেন, উনি ঢাকা প্রিমিয়ার লিগে রান করেন, উনি লাস্ট বিপিএল এও রান করেছেন। বিশেষ করে গত 2-3 বছর ধরে মোহামেডানে খেলছেন অঙ্কন, এবং প্রতি বছরই মোহামেডানের আর কেউ রান করুক না করুক, অঙ্কন কিন্তু রান করেন। আজকেও অঙ্কন 81 রান করেছেন। মোহামেডানের প্রথম ম্যাচটা অঙ্কন 30-র ঘরে একটা স্কোর তুলেছিলেন, অর্থাৎ এই যে এই মিডল অর্ডার পিরিয়ডে উনি বেশ কনসিস্টেন্ট, যেই গুণটা বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না, ধারাবাহিকতাটা বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে খুব একটা দেখা যায় না, সেখানে অঙ্কন খুবই ভালো ধারাবাহিকতা শো করছেন, এবং প্রায় প্রতি ম্যাচে, প্রায় প্রতি মৌসুমে উনি রান করেন। অঙ্কন বাংলাদেশের ওয়ানডে দলেও দীর্ঘদিন সার্ভ করতে পারেন, যদিও মোহামেডানের হয়ে নম্বর 3-এ তিনি খেলছেন, বাট অঙ্কনের লোয়ার মিডল অর্ডারে ব্যাট করার সক্ষমতাও আছে। উনি আরামসে জাতীয় দলের হয়ে 5 বা 6 ব্যাটিং করতে পারবেন অদূর ভবিষ্যতে বলে আমার মনে হয়। অঙ্কনের সাথে আরিফুলের কথাটাও চলে আসবে। মোহামেডানের একজন তরুণ তুর্কি আরিফুল, বাট আরিফুল দেখতে শুনতে বয়সে তরুণ হলেও হি হ্যাজ আ ম্যাচিওর ব্রেন ইন হিজ হেড।
কারণ আরিফুলের খেলার ধরন বেশ ভালো, উনি ফিল্ডিংটা দুর্দান্ত করেন, ব্যাটিংটাও খুব ভালো করেন। ওয়ানডে ক্রিকেটে যেই রানিং বিটুইন দ্য উইকেট যেমন হতে হয় বা যেমন বিজি ক্রিকেটার আপনাকে হতে হয় বা স্ট্রাইক রেট স্ট্যান্ডার্ড সবসময় 80-85-এর উপর রাখতে হয়, সব কিছুই আরিফুল রাখতে পারেন। এবং উনাকে আরিফুলের ব্যাটিং দেখলে মনে হয় ইজ কাস্টম মেড ফর মিডল ওভার ব্যাটিং। এবং আরো একটা ইন্টারেস্টিং কথা না বললেই নয়, সম্ভবত 2021 কিংবা 2022-এর ঢাকা প্রিমিয়ার লিগ, তখনও আরিফুল মোহামেডানেই খেলছিলেন, রনি তালুকদারও মোহামেডানেই খেলছিলেন। রনি তালুকদার তখন কথায় কথায় বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে আরিফুল এই ছেলেটা ভবিষ্যতে নাসির হোসেন হবে, নাসির হোসেনের সাথে আরিফুলের কোনো পার্থক্য নাই। উই অল নো হাউ ইম্পর্টেন্ট নাসির হোসেন ওয়াজ ফর বাংলাদেশ টিম। যতদিন উনি খেলেছেন, যতদিন মানে ঝরে পড়ার আগ পর্যন্ত নাসির হোসেন ওয়াজ আ জেম। আমার মনে হয় আরিফুলও বাংলাদেশের জন্য একজন ভালো কার্যকর ব্যাটার হতে পারে। আমার মনে হয় আরিফুলকে আমাদের যে পাইপলাইন রাখা উচিত, তাকে ভবিষ্যতের জন্য তৈরি কিন্তু করা উচিত। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো মোহামেডানের যে স্কোয়াড, সেই স্কোয়াডটা আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের জন্য খুব বেশি আমি কি বলবো, খুব বেশি সুটেবল নয়। কারণ আপনি যদি একজন তরুণ ক্রিকেটার হন, তাহলে আপনি বেশি বেশি করে ম্যাচ খেলতে চাইবেন, বেশি বেশি করে রান করতে চাইবেন, উইকেট নিতে চাইবেন, যেন আপনি জাতীয় দলে যেতে পারেন। বাট মোহামেডানের এই স্কোয়াডটাতে একেবারে জায়গা ফাঁকা নাই বললেই চলে। আজকে কিন্তু মোহামেডানের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেননি। রিয়াদ যদি পরের ম্যাচে খেলেন তাহলে হতে পারে এই আরিফুলকে বাদ দেওয়া হবে, কারণ আর বাদ দেওয়ার জায়গা নাই। মোহামেডানের স্কোয়াড একেবারে পরিপূর্ণ। রনি তালুকদার, তামিম ইকবাল ওপেনিং, 3 নম্বরে অঙ্কন, 4 নম্বরে আরিফুল, 5 নম্বরে হৃদয়, 6 নম্বরে মুশফিক, এভাবে পরের দিকেও কিন্তু তাইজুল আছেন, ইবাদত আছেন, মুশফিক হাসান আছেন, তাসকিন আহমেদ আছেন, একেবারে জায়গা ফাঁকা নাই। তাই আমি জানি না এই দল কাকে বসাবে, কিন্তু আমি চাইবো আরিফুল, অঙ্কন এই ধরনের প্লেয়াররা নিয়মিত ম্যাচ খেলুক। বাট এগেইন যেহেতু এটা বিসিবির আন্ডারে নয় কোনো দল, এবং সব দলই চাইবে জিততে এবং রেজাল্ট পাইতে, তাই মোহামেডানকে নিয়ে আলাদা করে এই বিষয়টা নিয়ে সমালোচনা করার কিছু নাই। কিন্তু আমি পার্সোনালি আমার মনে হয় কোনো ক্রিকেটার যদি, অবশ্যই যে কোনো ক্রিকেটার চাইবেন ভালো দলে খেলতে, বাট যে কোনো ক্রিকেটার যদি চান যে তিনি সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হবেন, তিনি আলাদা করে বেশি সময় মাঠে পিচের ভিতর কাটাবেন, তার জন্য মোহামেডান ইজ নট অ্যান আইডিয়াল সেট আপ আমি অ্যাফ্রেড আর কি। লাস্ট যে ম্যাচটা ছিল প্রাইম ব্যাংক বনাম পার্টেক্স স্পোর্টিং ক্লাব, it was an outstanding match. আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক করেছিল 299 রান, এবং মনে হচ্ছিল 299 রান উইল বি ইনাফ ফর প্রাইম ব্যাংক টু উইন দিস ম্যাচ। কারণ পার্টেক্স একেবারে ছোটখাটো একটা দল, কম বাজেটের একটা দল। সাব্বির রহমান রুম্মন সেখানে ক্যাপ্টেন্সি করছেন। ন্যাশনাল টিমের, কারেন্ট ন্যাশনাল টিমের তেমন কোনো প্লেয়ার নাই। সব মিলিয়ে মনে হচ্ছিল না ম্যাচটা পার্টেক্স জেতার ধারে কাছেও যেতে পারবে। বাট আউটস্ট্যান্ডিং ইনিংস প্লেড বাই আলাউদ্দিন বাবু। আমি যদি ভুল না করি 38 বলে সম্ভবত তিনি 72 অথবা 73 রান করেছেন, অথবা তারও কম বলে সম্ভবত, এবং একা হাতে ম্যাচ জিতিয়েছেন। প্রায় 200 রানের বেলা 7 উইকেট হারিয়েছিল পার্টেক্স স্পোর্টিং, এবং তাদের একজন ব্যাটার রিটায়ার্ড হার্ট ছিলেন। এই জায়গা থেকে মোহর্শেক অন্তরকে নিয়ে আলাউদ্দিন বাবু দুর্দান্ত ম্যাচ খেলেছেন, এবং এই ধরনের ম্যাচই ডিপিএল এর প্রতি মানুষের আগ্রহ বাড়াবে, মানুষকে খেলা দেখতে সাহায্য করবে। বাট এই ম্যাচ থেকে আমার ফাইন্ডিংস কিন্তু অন্য জায়গায়। প্রথম যে ফাইন্ডিংসটা সেটা হলো নতুন ধারার ওয়ানডে ক্রিকেট আমার মনে হয় খেলা শুরু করছে প্রাইম ব্যাংক। কেন বলছি, কারণ প্রাইম ব্যাংকের আমি 2টা ম্যাচ খেলা দেখলাম এই চলতি ঢাকা প্রিমিয়ার লিগে। 2টা ম্যাচেই তারা বেশ পজিটিভ ক্রিকেট খেলেছে। বিশেষ করে প্রথম ম্যাচটাই রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল প্রাইম ব্যাংক। প্রথম 3 ওভারে 4টা উইকেট হারিয়েছিল প্রাইম ব্যাংক, কিন্তু এরপরও তারা কখনো পাল্টা আক্রমণ করা বন্ধ করেনি, বব ডাউন হয়ে যায়নি। আমরা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই দোষটা দেখি আমাদের খেলার স্টাইলের মধ্যে, সেটা হলো 1টা-2টা উইকেট গেলে আমরা বব ডাউন হয়ে যাই, আমরা একেবারে ধরে খেলার চেষ্টা করি, অনেক বেশি ডট বল খেলার চেষ্টা করি। প্রাইম ব্যাংক আমি 2টা ম্যাচ দেখেছি, আমার মনে হয়েছে এরা ধীরে ধীরে একটা নতুন ওয়ে অফ প্লেইং ওডিআই ক্রিকেট ইন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে। এই দলে যারা আছে তারাও খুবই প্রমিজিং ক্রিকেটার, বিশেষ করে নাইম শেখ, জাকির হাসান উপরের দিকে আছে, পরের দিকে আছে শাহাদাত হোসেন দীপু, শামীম পাটোয়ারি, বোলিংয়ে আছেন খালেদ হোসেন আছেন। সো সব মিলিয়ে বেশ ভালো একটা দল প্রাইম ব্যাংক, এবং তারা ভালো মানের ক্রিকেটও খেলছে। কিন্তু তারা আজকে ম্যাচটা আলটিমেটলি জিততে পারেনি। বাট যদি প্রাইম ব্যাংক এই স্টাইলেই খেলা কন্টিনিউ করে এবং তারা যদি রেজাল্ট পায়, তাহলে ধীরে ধীরে প্রাইম ব্যাংকের দেশের ক্রিকেটে আর কি, যে প্রাইম ব্যাংক যেটা শুরু করেছে অ্যাটাকিং ওয়েতে ওডিআই ক্রিকেট খেলা, আমার মনে হয় এটা ধীরে ধীরে অন্যান্য দলগুলোর মধ্যে ছড়িয়ে যাবে, হুইচ উইল বি গুড ফর বাংলাদেশ ক্রিকেট অ্যাজ ওয়েল।
এবং প্রাইম ব্যাংকের ম্যাচ থেকে যে আমার সেকেন্ড ফাইন্ডিং সেটা হলো শামীম হোসেন পাটোয়ারি। Again, this player has immense amount of talent in him. দুর্দান্ত আত্মবিশ্বাস শামীম পাটোয়ারির মধ্যে। উনি সম্ভবত লাস্ট ম্যাচের পরে কোনো এক জায়গায় ইন্টারভিউয়ে বলেছেন যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আই উইল গো ফার 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 ফ্রম হেয়ার। উনি এই কথাও বলেছেন আমি যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ দলের হারার কোনো চান্স নেই। এই ধরনের কথা বলতে আপনার প্রচণ্ড সাহসী হতে হয়, আপনার প্রচণ্ড আত্মবিশ্বাসী হতে হয় এবং একই সাথে আপনার পারফরমেন্সেরও আপনার পক্ষে কথা বলতে হয়। শামীম হোসেন পাটোয়ারি সাহসী, শামীম হোসেন পাটোয়ারি আত্মবিশ্বাসী এবং শামীম হোসেন পাটোয়ারির পারফরমেন্সও তার পক্ষেই কথা বলছে। প্রথম দিন 98 রানে অপরাজিত ছিলেন ডিপিএল এ, তার সেঞ্চুরিটা পাওয়া হয়নি এই ডিপিএল এর প্রথম ম্যাচে এবং আজকেও তিনি কিন্তু 50+ রানের একটা ইনিংস খেলেছেন এবং দ্য ওয়ে হি ইজ বিল্ডিং হিজ ইনিংস, শুরুর দিকে একটু সময় তিনি নিচ্ছেন, একেবারে প্রথম বল থেকে তিনি মারা শুরু করে দিচ্ছেন না, কিন্তু সময়টা অনেক নিচ্ছেন না, তিনি অল্প সময় নিচ্ছেন, খুব বেশি বল ডট দিচ্ছেন না, অল্প বলে ডট দিচ্ছেন এবং যখন তিনি এক্সেলারেট করছেন তখন একেবারে ফ্রম ফার্স্ট গিয়ার টু ফোর্থ টু ফিফথ গিয়ারে তিনি চলে যাচ্ছেন এবং প্রায় প্রতিদিনই তিনি রান পাচ্ছেন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে যেটা সবচেয়ে কম দেখা যায় সেটা হলো ধারাবাহিকভাবে রান করার সক্ষমতা। শামীম হোসেন পাটোয়ারি এই জায়গায় আই বিলিভ ধীরে ধীরে সবাইকে ভুল প্রমাণ করছেন এবং ধারাবাহিকতার একটা প্রমাণ তিনি দিতে পারছেন। পুরো 2024 সাল ধরেই শামীম যেখানেই খেলেছেন সেখানেই ভালো খেলেছেন। উনি ন্যাশনাল টিমের হয়ে, ইমার্জিং দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েও ভালো খেলেছেন, উনি ওমানে এমার্জিং এশিয়া কাপেও ভালো খেলেছেন, উনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-20তেও ভালো খেলেছেন। শুধুমাত্র 2024-এর ডিপিএলে উনি খুব একটা ভালো খেলতে পারেননি। এবারের ডিপিএলে উনি ভালো শুরু করেছেন। এবারের ডিপিএলে শামীম প্রথম ম্যাচে 98 করার পরে আজকের ম্যাচেও 60+ রানের একটা ইনিংস খেলেছেন। সো এবারের ডিপিএলে শামীম হোসেন পাটোয়ারি যদি 600+ রান করতে পারেন এবং এই আত্মবিশ্বাসী শামীমকে যদি আমরা বাংলাদেশ ওডিআই সেটআপেও পেয়ে যাই তাহলে বাংলাদেশ ওডিআই সেটআপের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবং এই ডিপিএল এর অন্যতম সেরা ফাইন্ডিং হতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। তার সাথে আরো যেসব আমি কথা বললাম এই সবগুলো বিষয় আজকের দিনের পজিটিভ ছিল ডিপিএল থেকে। আশা করেছি আপনাদের ভালো লেগেছে এবং আমার এই ডিপিএল নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় আমার আলোচনা শুনলে আপনাদের ডিপিএল এর ম্যাচ না দেখলেও চলবে তাহলে আমাকে জানাবেন। আই উইল ট্রাই টু কন্টিনিউ দিস এনিওয়ে। আশা করি আমার পরের পর্বতেও আপনারা আমার সাথে যোগ দেবেন এবং ডিপিএল নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড সব শেষ খবর জানতে অবশ্যই ক্রিক ফ্রেন্ডসের সাথে থাকবেন।